হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য XFM। XFM-এর আরও একটি নতুন ভৌতিক পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট পীয়ূষ। আজকে এসে গেছি এপিসোড নাম্বার 1 নিয়ে। এটি আমাদের চ্যানেলের ফার্স্ট এপিসোড। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটি শেয়ার করেছেন বর্ষা পাল হাবড়া থেকে। ঘটনাটা আজ থেকে বেশ কয়েক বছর আগের। তখন সম্ভবত আমি ক্লাস 2তে পড়ি। সে বছর জামাই ষষ্ঠীতে আমি, আমার বাবা মা, আমার ভাই মামার বাড়ি গেছি। এখানে কিছু কারণবশত আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। তো মামার বাড়ি যাওয়ার পর দিন, মানে জামাই ষষ্ঠীর পর দিন, আমাদের সবারই মাসির বাড়ি নিমন্ত্রণ ছিল। আর আমার মামার বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব ওই হাঁটা পথে যদি যাই তাহলে 15 মিনিট, আর যদি আমবাগান দিয়ে যাই তাহলে 7-8 মিনিট মতো লাগে। আরও একটা রাস্তা আছে, সেটার দুপাশ দিয়ে বাঁশবাগান আর মাঝখান দিয়ে রাস্তা। আর ওই রাস্তা দিয়ে আসলে বেশ খানিকটা মতো সময় লাগে। তো যেটা বলছিলাম, আমরা মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পর সবাই মাসির বাড়ি ফিরে যায়, কিন্তু আমি আর আমার মামা ঠিক করি আমরা সাইকেল নিয়ে একটু আমবাগান দিয়ে ঘুরে তারপর যাব। তাই আমি আর সবার সাথে না গিয়ে মামার সাথে আসি। আর ওই দিন রাত 8টার দিকে খুব ঝড় বৃষ্টি হয়, সেই কারণে আরও মামার সাথে আসা। মামার সাথে আসার আরও একটি কারণ হলো আম কুড়ানো। তো আমি আর মামা রাত 1টার সময় মাসির বাড়ি থেকে বেরিয়েছি। এরপর আমবাগানে গিয়ে দেখি অনেক আম পড়ে আছে। মামা লাইট ধরেছে আর আমি আম কুড়োচ্ছি। আর আমার কাছে এই আম কুড়োনো ব্যাপারটা বেশ মজাদার, কারণ আমার বাড়ির আশেপাশে কোনো বাগান নেই। তাই আমার ওই মামার বাড়ি গেলেই এইসব হয় আর কি। তো আম কুড়িয়ে ব্যাগ ভরে গেলে মামা বলে, এই বাগানের মধ্যে দিয়ে যাব না, সামনে কাদা আর জল জমে আছে। তাই আর বাগান দিয়ে না এসে আমরা সেই বাঁশবাগানের রাস্তাটা দিয়ে আসি। মামা আগে, আমি পেছনে। বাঁশবাগানের রাস্তায় ঢোকার সময় আমার মামার সাইকেলটা পাঞ্চার হয়ে যায়। সেই জন্য মামা সাইকেল নিয়ে আগে হেঁটে যাচ্ছিল, আর আমি মামার পেছনে সাইকেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। চারিদিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো আমি দেখছি ওই লাইট পোস্টের নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি যে এমনি এমনি হয়তো কেউ দাঁড়িয়ে আছে। এই ভেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যখন সেই মহিলাটা আর আমার মধ্যে দূরত্ব প্রায় 1-2 হাত মতো, তখন দেখি মহিলাটা আমার সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যায়। আশেপাশে কোথাও আর তাকে দেখা যাচ্ছে না। এই সময় আমার মামা আমাকে ডাকে, কিরে, ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। তখন ঘড়িতে বাজে রাত 1:40। আমি যথারীতি মামার ডাক শুনে তাড়াতাড়ি মামার কাছে চলে যাই। তবে বুঝতে পারছিলাম যে কেউ আমার পিছু পিছু আসছিল, আর একটা হাসির শব্দ আমি পাচ্ছিলাম। সেই মুহূর্তে আর মামাকে আমি কিছু বললাম না। তাড়াতাড়ি মামার সাথে মামার বাড়ি চলে আসলাম। আসার পর মা আর দিদুন আমাকে বকছে যে সবাই যখন চলে এসেছে তখন তোরা এলি না কেন, তোদের এত সময় লাগলো কেন। আরও সব যা যা বড়রা বলে থাকেন সেই সব বলেই বকতে থাকে। আমাকে চুপ থাকতে দেখে দিদা বলে, কি রে, তুই চুপ কেন? কতগুলো আম আনলি দেখি? আমি তখন ওই সাদা শাড়ি পরা মহিলাটার কথা ভাবছিলাম, তাই অতটা শুনতে পাইনি। দিদা যখন দ্বিতীয়বার বলল, তখন আমি বলছি, ওই তো অনেকগুলো, পুরো এক ব্যাগ ভর্তি। দিদা তখন বুঝতে পারছে যে কিছু একটা তো হয়েছে। তখন সব বুঝতে পেরে দিদা আমায় জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে বল তো, কি হয়েছে বল। তখন আমি সবাইকে যা যা হয়েছে সবটা বলি।
সবাই ভাবে আমি ছোট, কি দেখতে কি দেখেছি তার কোনো ঠিক নেই, তাই সবাই হাসাহাসি করে ব্যাপারটা উড়িয়ে দেয়। তারপর দিদা ব্যাপারটা বুঝে সবাইকে যে যার যার ঘরে পাঠিয়ে দেয়, শুধু আমাকে দাঁড়াতে বলে, আর মা বলে আমাকে ধরে দাঁড়াতে। এরপর দিদা লোহা পোড়া জল এনে আমাকে বলে, এই জলটা খেয়ে হাত পা ধুয়ে বাইরের জামাটা বাইরে খুলে তারপর ঘরে ঢোক। দিদার কথা মতো যথারীতি আমি তাই করলাম। বাইরের জামা বাইরে খুলে হাত পাটা ধুয়ে সেদিনের মতো গিয়ে শুয়ে পড়লাম। আর এই সব কথা পরে শুনবে বলে কেউ মনে হয় না, কিন্তু আমার মন থেকে বিষয়টা যেন কিছুতেই যাচ্ছিল না। পরের দিন সকালে আমি দিদার কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা দিদুন, তুমি তো কাল রাতে কি একটা বলতে গিয়েও বললে না, তুমি বলো কাল আমি যেটা দেখেছি সেটা আসলে কি ছিল? দিদাকে অনেক জোরাজোরি করার পর দিদুন বলে যে ওই বাঁশবাগানে একটা ভয়ঙ্কর আত্মা আছে, সে কিনা যাকে দেখা দেবে তাকে তার সাথে নিয়ে যাবে। তো আমি যখন খুব ছোট যেই এটা শুনেছি, তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। তো দিদুন তখন আমাকে পাশেই এক কালী মন্দির আছে সেখানে নিয়ে যায়। ওই মন্দিরের যেই পুরোহিত ছিলেন সেই সময়, সে আমাকে বলে, তুমি কাল রাতে যাকে দেখেছিলে তাকে পার করে আসার পর তুমি কি আর পিছন ফিরে তাকিয়েছিলে? পুরোহিত মশাইয়ের কথাটা শুনে আমি বলি যে না, তবে আমি একটা হাসি আর একটা কান্নার আওয়াজ শুনেছি, তবে আমি আর ভয় পেছনে তাকাইনি। এই শুনে ওই মন্দিরের পুরোহিত যিনি ছিলেন তিনি বলেন, আচ্ছা তাহলে একদিক থেকে নিশ্চিন্ত হলাম, তুমি যদি পিছনে ফিরতে তাহলে আমার আর কিছু করার থাকতো না। তারপর উনি আমাকে একটা তাবিজ দেন আর বলেন 3 দিন যেন আমি বাড়ি থেকে না বের হই। এবার আসি ওই আত্মাটার কথায়। ওই আত্মাটা যাকে দেখা দেয় সে নাকি পরপর 3 দিন তাকে সব জায়গায় দেখতে পায়। আর এরকম দেখতে পেতে পেতে সে যখন মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তারপর 4 দিনের মাথায় সে কোনো না কোনো কারণে মারা যায়। আগে নাকি এরকম অনেকজনের সাথে হয়েছে। তো আমার সাথে এই ঘটনা হওয়ার পর বেশ অনেক বছর পর নাকি সে অনেক তান্ত্রিক এনে ওই জায়গাটা ঠিক করা হয়েছে, আর এখন সেই বাঁশবাগানটা নাকি নেই, কেটে ফেলা হয়েছে।